সংসার জীবনে সংসার করতে গেলে সংসারের মধ্যে কোনোদিনই কোনো ঝামেলা হবে না, অশান্তি হবে না, সংসারে কোনো ব্ল্যাক কিছু নেই, এটা হতে পারে না। সংসার মানে কি? যেখানে আমরা সেজে অভিনয় করতে এসেছি, তাই এটা একটা আমাদের রঙ্গমঞ্চ, যেখানে রোজ আমরা পারফর্ম করি, কখনো ভালো থাকার, কখনো অসুস্থ, কখনো সুস্থ থাকার। তো এরকম অনেক অনেক কিছু করতে হয়। আজকের বলুন তো, আপনার বাড়িতে যদি হঠাৎ করে কোনো কেউ আসে আর আপনার ধরুন আপনার বাড়ির কারোর সঙ্গে খুব ঝামেলা হচ্ছিল, তো তারপরে আপনার খুব কষ্ট হলো, আপনি কান্নাকাটি করলেন, শুয়েছিলেন, হঠাৎ করে কেউ ঢুকে পড়লো, আপনি কি করবেন? চোখের জল মুছে সামনে এসে দাঁড়াবেন, জিজ্ঞাসা করা হবে কি ভালো আছো, কিছু হয়েছে? কি বলবেন? হাসতে হাসতে বলবেন না তো, কই কিছু হয়নি তো। তো এটাই তো মানুষের সিস্টেম। তো সব মানুষেরই ফ্যামিলিতে কিছু না কিছু প্রবলেম হয় এবং সেই প্রবলেমগুলো সময়ের সাথে সাথে রিমুভও হয়ে যায়, ঠিক আছে? কিন্তু তার মানে কি মান অভিমান চলে না? কোনো জায়গা থেকে কেউ যদি কোনোভাবে কোনো তির্যক মন্তব্য করে, সেটা কি কেউ ভুলে যায়? ভুলে কেউ যায় না। স্মৃতি মণিকোঠায় সেটা থেকে যায়। যখন যখন আবার আউটবাস্ট হবে, তখন হয়তো কোনো কোনো সময় সেই স্মৃতি মন্থন করে ওই জিনিসটাই আবার বেরিয়ে আসবে। কিন্তু সংসারে অশান্তি হলেই সেটা পাবলিকলি বেচতে হবে বা পাবলিকলি লোকের কাছে বলতে হবে এমন কিন্তু নয়। কিছুটা প্রাইভেসি সবার রাখার দরকার। না, আমি বলছি না যারা ইউটিউব করে তারাই শুধু পাবলিক করে, না, এমন বহু লোকজন আছে যারা আলোচনার বিষয়বস্তুই তাদের বাড়িতে কি হয়েছে, তার হাজব্যান্ড কিভাবে টর্চার করেছে, তার শাশুড়ি কিভাবে টর্চার করেছে, এরকম আছে। এবং পরবর্তীকালে তারা ফেঁসেও যায়, কারণ যাদেরকে বিশ্বাস করে বলেছে তারাই একসময় খিল্লি করে। এরকম অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেই তো আজকের আমার এই 44+ বয়সটা হয়েছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। নিজের জীবনের প্রাইভেসি মেনটেন করতে জানতে হয় সবাইকে। প্রাইভেসি মেনটেন না করতে জানলেই কিন্তু জীবনে অনেক অনেক বেশি ঝড় আসে। সবসময় আমি একটা কথা বলি যে দুঃখ কখনো কারোর সঙ্গে শেয়ার করবে না, আর সুখ সবার মধ্যে বিলিয়ে দেবে। দেখবে তুমি ভালো থাকবে। নিজের মধ্যে নিজেরই প্রবলেমের জিনিসগুলো যদি গোপন করতে না পারো, চারিদিকে বেরিয়ে ফেলো, মানে এরকম হলো যে মানে ইউটিউব না আরও অনেক জায়গায়, তাহলে কিন্তু সেটা বুমেরাং হয়ে তোমার সংসারেই এফেক্ট ফেলবে। আজকের আমি একটা ভিডিও করেছিলাম যেখানে কেচ্ছা বেচার কথা নিয়ে ম্যাডামকে কিছু কথা বলেছি। দেন কেউ না কেউ ভিডিও করতে বসে গেছে, স্বাভাবিক ব্যাপার, করবেও। এবং সেই জায়গায় সে বলছে রনেদের বাড়ির যে কেচ্ছা, মিত্র বাড়ির সেই কেচ্ছা এক নয়। আমি কি বলেছি নাকি এক? সবার বাড়ির কেচ্ছা আলাদা আলাদা আলাদা, কিন্তু সবগুলোই কেচ্ছা, ফ্যামিলি জিনিস, যেগুলো পাবলিক করা যায় না, যেগুলো পাবলিকলি শো করা যায় না, যেগুলো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ব্যাপারটা মীমাংসায় নিয়ে আসতে হয়। আর সেটা যখন একটা তোমার হচ্ছে সালিশি সভায় গেছে, মানে সেটা পাবলিক হয়েছে, সেখানে একরকম ডিসিশন হয়েছে, তারপরেও সেটা অ্যাডজাস্ট হয়নি। কিন্তু তারপরে কি করা উচিত ছিল? থানা। তারপরে কি করা উচিত ছিল? কোর্টে যাওয়া, ব্যাপারটাকে ডিসমিস করা। না তো সোশ্যাল মিডিয়ায় এসে আমার বউ এই করেছে, আমি এই করেছি বলে বেচা। তাই আজকের ডেটে যারা এটা বলছে না রনের বাড়ির কেচ্ছা আলাদা, মিত্তর বাড়ির কেচ্ছা আলাদা, তো কে ভাই তাদেরকে বলেছে যে রনের বাড়ির কেচ্ছা আর মিত্তর বাড়ির কেচ্ছা আমি এক বলেছি? আমি জাস্ট বলেছি কে কে কি কি কেচ্ছা বেচেছে। অবশ্যই এখানে অনেক ব্লগার আছে যারা ফ্যামিলি কেচ্ছা, ফ্যামিলির জিনিস, অসুখ বিসুখ সমস্ত কিছু বেঁচেছে, এবং সেখানে আমি সবার নাম করেছি, মানে যাদের যাদের আমি চিনি, নেড়ি বৌদি থেকে, টিয়া থেকে, তোমার হচ্ছে কি যেন বলে নিবেদিতার হাজব্যান্ড থেকে, তারপরে হচ্ছে তোমার এদিকে আমাদের ম্যান্ডি থেকে, এদিকে খোকা থেকে, সবাই তো করেছে, তো রনও এসেছে। তো এটা এখন ট্রেন্ডিং টপিক, এটা চলছে, আর তাই জন্য লোক বেচছে, কারণ মানুষ শুনতে আসছে। না শুনলে, না জানতে চাইলে মানুষ কি বলতো? এটা আগে আমরা দেখতাম যে পেজ 3 বলে একটা পেপারে
পার্ট থাকতো এবং সেখানে কি হতো, সেখানে হচ্ছে যেসব কি জন্য বলে সিনেমা আর্টিস্ট বা তোমার হচ্ছে সিরিয়াল আর্টিস্ট, হ্যাঁ, বলিউড টলিউড সমস্ত, তাদের পারিবারিক যদি কিছু কেচ্চা থাকতো যে তারা অন্য কারোর সঙ্গে প্রেম করছে বা হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে গেছে বা মা বাবার সঙ্গে বনিবনা হচ্ছে না বা দুই ভাই বোনের মধ্যে অশান্তি হচ্ছে, আমরা কিন্তু ওইগুলো মুখরোচক খাদ্য হিসেবে গ্রহণ করতাম। হ্যাঁ, আমরা এরকমই প্রেস উল্টে দেখতাম, সিনে অ্যাডভান্স পেপার নিয়ে দেখতাম এখানে কার সঙ্গে কার চলছে। তো গসিপ এই জিনিসটা আমরা খুব লাইক করি, আর তার জন্য সেই গসিপটাই এখন বাজারে ট্রেন্ডিং হয়েছে, সেটাই তো কেচ্চা। ঠিক আছে, তো কার বাড়ির কি কেচ্চা সেটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে কেচ্চা। মিত্র বাড়ির আলাদা, রনদের বাড়ির আলাদা। রনদের বাড়ির যে কেচ্চাটা, সেখানে দেখা গেছে যে রন এমন একটা ছেলে যে কিনা ওয়াইফের জন্যে লড়েছে দিদির সাথে। রন এমন একটা ছেলে যে কিনা মা বাবার কথাটাও মার্কেটে নিয়ে এসেছে তার ওয়াইফ ওখানে হিউমিলেট হয়েছে বলে, কিন্তু সেটাও তো কেচ্চা। আমার বক্তব্য অবশ্যই রনের সঙ্গে রনের দিদি এবং মাদের সবার ঝামেলা হয়েছে, এটা সত্যি কথা, ট্রু ফ্যাক্ট, এটা মিথ্যা নয়। কিন্তু রন এমনই একটা ছেলে যে হট টেম্পার হয়ে ভিডিওটা করলো, ভালো কথা, সেই ভিডিওটা করে নিজের মানে প্রাইভেটলি রেখে দিতে পারতো। থানা পুলিশ আইন যেগুলো জায়গায় ওর লাগতো নিজে সাফার মানে নিজেকে সেভ করবার জন্যে, সেখানেও দিতে পারতো, কারোর কিচ্ছু বলার নেই। বাট সে কী করলো, সোশ্যাল মিডিয়ায় আপলোড করলো। তখনই তো প্রশ্নটা আসে যে ভাই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে তুমি অ্যাকচুয়ালি কি করতে চাইছো? এখান থেকে তো তোমাকে কেউ বিচার পাইয়ে দিতে পারবে না, তাহলে তুমি কি চাইছো? তুমি এটাই প্রমাণ করবার চেষ্টা করছো যে না, তোমরা আমাকে যদি ভুল বুঝো না, আলটিমেটলি এগুলো হয়েছে। আমার দিদি অনেক দিন ধরে আমাকে মানে প্রবলেমে ফেলছে এবং আমার ওয়াইফকে মানসিক নির্যাতন করা হচ্ছে, দ্যাটস ওয়াই সে জিনিসটাকে বেঁচেছে, পাবলিক করেছে নিজের সাফাই গাওয়ার জন্য। আর আমার সেখানেই আপত্তি, করতেই পারে, কিন্তু একটা জিনিস বোঝো, ওর যদি শুধু কিছু কাউকে জানানোর থাকতো সোশ্যাল মিডিয়ায়, তাহলে একটা জায়গায় দিয়েছে, সেখানে কোটির উপরে ভিউজ হয়েছে, তারপরেও ইউটিউব, তারপরেও ইনস্টাগ্রাম স্টোরি, সব জায়গায় এগুলো দিচ্ছে। ইভেন প্রীতি, সেও কিন্তু ইনস্টাগ্রাম স্টোরিতে, ফেসবুকে সব জায়গায় দিচ্ছে। তার মানেটা কি? তার মানে বেচা, পাবলিকালি বেচা। আর এরা এই রেগুলার বেসিস বেচে না, এরা আবার অন্য ধরনের কন্টেন্ট করে, এরা কিন্তু রেগুলারও ভিডিও দেয় না, এবং এইখানে ওরা ভিডিওগুলো অন্যভাবে দেয়, সুন্দর অন্য বাড়ির প্রেজেন্টেশন দেয়। কিন্তু আবার এটাও ঠিক যে ওরা একটা ভিডিও সব জায়গায় দেবে, তাতেই ওদের যা মুনাফা হবে সব খরচ উঠে যাবে। ঠিক আছে, তো সেটাই আমি বক্তব্যটা রেখেছিলাম যে ফ্যামিলি কেচ্চা এখন ট্রেন্ডিং, এবং রন সেই ট্রেন্ডিংটাই ফলো করছে, এবং যখন তার কাছে অপশানটা এসেছে দেন অ্যান্ড দেন সে ভিডিও করেছে, আপলোড করে দিয়েছে। আর তারপর রনের দিদি দেখছে তার মুখ কালা হয়ে গেছে, দেন অ্যান্ড দেন সে একটা ভিডিও করে সাফাই গাইতে বসেছে এবং মাকে নিয়ে সাফাই গাইতে বসেছে। এইবার যখন মা ওদেরকে মানে ওদের দিকে আছে, মানে দিদি জামাইবাবুর দিকে আছে, তখন রনকে আবার কিছু না কিছু ভিডিও করতে হবে যে দেখো এইগুলো এসছে। তখন সে কি করলো, ভয়েস কল রিভিল করলো। যদি বলো যে না নিজেকে বাঁচাতে করেছে, নিজেকে বাঁচানোর জন্য প্রশাসনের কাছে নিয়ে যেত, ওইগুলো নিজেকে বাঁচানোর জন্য হলে সমস্তটা প্রশাসনের কাছে নিয়ে যেত, না তো সোশ্যাল মিডিয়ায় এসে বেচত। এই জায়গাটাতেই আমার বক্তব্য। ভিডিও করতে পারে, কল রেকর্ড করতে পারে, এবং কিছুদিন আগেও তোমরা শুনেছিলে বিং ঋষি, সেও বলেছিল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমাকে সমস্ত প্রুফ কালেক্ট করে রাখতে হবে। তাই হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে ঝগড়া অশান্তি যাই হয়ে থাক, সেগুলো সমস্ত কিছু ভিডিও ক্লিপস তুলে রাখতে হবে, ফুটেজ রাখতে হবে, পরবর্তীকালে কেস কামারি হলে সেগুলো দেবে। মানে ভাবতে পারছো একটা রিলেশান তুমি তৈরি করতে যাচ্ছ, আর সেই রিলেশানে কি হবে না হবে ইনসিকিওর জায়গা, কিন্তু সেইখানে মানে তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের আগেই মানসিকভাবে তাদেরকে দূরত্ব তৈরি করে রাখা যে ভাই এটা হলে আমি এটা করব, ওটা হলে আমি এটা করব, সব সময় প্রুফ নিয়ে ঘুরবো। এভাবে রিলেশন হয়? কারণ স্বামী স্ত্রীর রিলেশন তো বন্ডিং, ইমোশনের, তো সেখানে যদি সবসময় তোমাকে ক্যামেরা করতে হয়, ভিডিও করতে হয়, সব প্রুফ রাখতে হয়, তার মানে ট্রাস্ট
তৈরিই হলো না। তো যেখানে ট্রাস্টই নেই তখন একে অপরের পরিপূরক কোথা থেকে হবে? তো সেই রিলেশন না ভাঙতে চাইলেও ভেঙে যাবে, ঠিক আছে? তো সেইটাই হচ্ছে আমি বলেছিলাম, মানে এইসব এখন ট্রেন্ডিং, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স, হাজব্যান্ড ওয়াইফের বিচ্ছেদ, এগুলো। তারপরে আবার মা বাবা ওয়াইফকে কিভাবে টর্চার করছে, মা বাবা ওয়াইফের সঙ্গে কিভাবে মানসিক নির্যাতন করছে, তার দিদি কিভাবে নির্যাতন করছে, সমস্তটাই এখন কন্টেন্ট, বুঝতে পেরেছো? এইবার এখান থেকে অনেকেই আমাকে বলতে পারো রনের দিদি সত্যি মেন্টাল টর্চার করেছে প্রীতিকে। আমিও মানি প্রীতিকে অবশ্যই টর্চার করেছে, আর তার জন্যই এই কথাগুলো বেরিয়ে এসেছে। না হলে আর যাই হোক, প্রীতির ননদ একটা ভিডিও যেখানে ও কমেন্ট, কেউ একটা নোংরা কমেন্ট করেছিল 12 সেখানে কখনো লাভ রিয়াক্ট দিতে পারতো না, এটা হয় না। আজকে দেখো যদি বলে ইউই দিয়ে দিয়েছি, ওদের প্রচুর কমেন্ট পড়ে, তো ওদের সমস্ত কমেন্টে উত্তর দিতে হয় এমনও নয়, ইগনোর করে বেরিয়ে যেতে পারতো। বাট কি করলো, এই কমেন্টটা দিয়ে প্রমাণ করে দিল যে ওটার সাথে ও সহমত। আর এইটা দেখার পর কোনো হাজব্যান্ড তার দিদিকে এই ব্যাপারে কোনো প্রোটেস্ট করবে না, তা কি হয়? তাকে তো সোশ্যাল মিডিয়ায় এসে জবাবদাহি করতে হয়েছিল, যে জবাব দিই যে ভাই তোমার দিদি কি করে তোমার বউকে এটা বলে, তাহলে কি তোমার সাথে তোমার বউয়ের রিলেশন ব্রেক হয়েছে? তাহলে কি সত্যি ও এরকম করে? এই ডাউটগুলো তৈরি হয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, এখন যেটা হচ্ছে মানে আমার কিছু বলার নেই। আশ্চর্য লাগে, যেহেতু পয়সা এইভাবে ইনকাম এত সোজা, এত ইজি প্রসেস, তো মানুষ খুব সহজলভ্য জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে, সেই জন্যই তারা অ্যাকসেপ্ট করছে। আজকের খোকার কথা বলা হচ্ছে, যদি সেদিনকে সাথে সে না বলতো ব্যাপারটা, তাহলে তো কি হতো? তাহলে এ গিয়ে আরও নানা রকম কথাবার্তা লোকের কাছে ছড়াতো। কোথায়? 13 দিন তো সে চুপ করেই ছিল। তার যদি ছড়াতে হতো বা তার যদি কিছু বলার হতো, তাহলে তো যেদিনকে সোশ্যাল মিডিয়ায় এসে খোকা বক বক করেছে, তার পরের দিনই এসে কোনো না কোনো জায়গা থেকে সে ভিডিও করে ছাড়তো, সেটা কি করেছে? করেনি। তাহলে কি করে বলা যাবে এই কথাটা? খোকা সেদিনকে যদি বউয়ের কথাটা না বলতো, ওইভাবে পালিয়ে গিয়ে, তাহলে কি হতো? শোনো, তাড়াহুড়োতে সবসময় বুদ্ধিভ্রষ্ট হয়, তাড়াহুড়োতে হতে পারে সেদিনকে ও ভয় পালিয়েছিল, এই করেছিল, ছেলেকে দেবে না বলে অনেক কিছু করেছিল, ভিডিও করাটা উচিত হয়নি। পরবর্তীকালে সবাই যখন ব্লগিংয়ে ওকে দেখতে পেত না, নিশ্চয়ই কোশ্চেন করতো। তখন ওর কি বলা উচিত ছিল? যে আমাদের একটা ছোটোখাটো ঝামেলা বা অশান্তির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই মুহূর্তে টিনু এখানে নেই, বাপের বাড়িতে রয়েছে, সময় সুযোগ বুঝে তোমাদেরকে সবটা জানাবো। এখন আমি, মা, বাবা, বাচ্চা, এই ভিডিওটাই তোমরা দেখবে, হয়ে যেত। বিক্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তারপরে একটা সময় ধীরে সুস্থভাবে সমস্তটা বলা যেত যে এরম ঘটনা ঘটেছে, এই হয়েছে এই জন্য, এবং সেইখানেই স্টপ করা হতো। আর কোনোদিনই সেটা নিয়ে কথা বলা হতো না, যতক্ষণ না টিনু সুন্দরী কোনো উত্তর দিচ্ছে। এবার যদি টিনু সুন্দরী কোনো উত্তর দিত, তার উত্তর দিয়ে খোকা যদি ব্যাপারটা বন্ধ করে দিত, আলাদা। কিন্তু আমরা দেখেছি ডে বাই ডে খোকা একই রকমভাবে মন কি বাত বলে বউকে বেঁচেছে, হিউমিলেট করেছে, নোংরা কথা বলেছে, বাজে কথা বলেছে, চ্যাট আছে, অমুক আছে, তমুক আছে। আর জানি তো চ্যাট আছে, যদি চ্যাট থাকে, সমস্ত প্রমাণ থাকে, কোর্টে দেওয়া হবে, কোর্টে সাবমিট করা হবে, এবং ওর এই দোষে দুষ্ট হবে যে ও পরকিয়া করেছে, অন্য ছেলের সঙ্গে রিলেশন করেছে, তাই আমি ডিভোর্স চাই। তো করুক খোকা, কেউ তো বারণ করেনি, ডিভোর্স চাই। এইবার সন্তানের ব্যাপারটা ডিভোর্সের সঙ্গে কিন্তু রিলেটেড নয়। সন্তানের ব্যাপারটা কিন্তু মা বাবা দুজনেই তার দাবিদার, এবং সেই জায়গায় কিন্তু আলাদা জিনিস, সেটা হচ্ছে কাস্টাডি। এবার 7 বছর পর্যন্ত, আগেও বলেছি, বাচ্চা তার মায়ের কাছে থাকে। তো সেই জায়গায় যদি ও জোর করে বাচ্চাকে নিজের কাছে রেখে দেয়, তাহলে তারপর সেই জোর করে রাখাটা যাতে কন্টিনিউ করে, তার জন্য ওকে সেই লেভেলের কেস করতে হবে। এই তো ফুরিয়ে গেল। আজকের অনেকেই বলছে তোরা কি বেচিস না, অ্যাকচুয়াল রিয়েল বেচু তোরা, একদমই ঠিক। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইচ অ্যান্ড এভরি পার্সন বেচু, বেচু। তাই আমাকে যে বেচু বলছে, কোনো ভিউয়ার্সের কথা বলছি না, কোনো কন্টেন্ট ক্রিয়েটার, সে তো নিজেই অলরেডি বেচু।
তো আমাকে কি বেচু বেচু করছে? বেচু তো এখানে সবাই যারাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা তো বেচতে এসেছে, তাদের মুখের কথা কন্টেন্ট বের করে সেটা তাদের মুখের কথাই এখানে বেচতে এসেছে। তো বেচু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই। কিন্তু যদি দিনের পর দিন বউকে হিউমিলেট করে, বউয়ের এইসব জিনিসপত্র ক্যাজরা অমুক তমুক এটা সেটা করে তাকে হিউমিলেট করে সেইগুলো বেচতে আসে, তাকে বউ বেচুই বলে। আর তার জন্যই ওর বউ বেচু নাম দিয়েছিলাম। আর পরবর্তীকালে তার খোকা নামটা হয়েছে কারণ ম্যাডামের বক্তব্য অনুযায়ী সে খুব ছোট একজন, খুব একটা বয়স্ক কিছু নয়, আর কোটিপতি, তাই ওর নামটা ছিল কোটিপতি কচি খোকা। তো এখন ওই অত বড় নামটা সবসময় নেওয়া সম্ভব নয় বলে ওই খোকা কচি খোকা এই নামটাই দেয়া হয়েছে। বুঝতে পেরেছি নিশ্চয়ই? তো তারপরেও কিছু লোক আবার ভ্যানতারা করতে বসে যাবে, তো তার মুখ্য জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার আছে না। কোনো ভাষা খারাপ করে না, কোনো অন্যভাবে না, একদম লজিক দিয়ে তার লজিক ভাঙবার ক্ষমতা আমার আছে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। এইবার আসি 2 নম্বর কথা, সেটা হচ্ছে কমিউনিটি খেলার কথাটা। যে কমিউনিটি দিয়েছে, কমিউনিটি চেয়েছে, কমিউনিটি পেয়েছে, তো আমাদেরকেও বহু শুনতে হয়েছে, মানে ইনফ্যাক্ট আমাকে তো বহু শুনতে হয়েছে, চারানা চুনা, তোর কোনো ভ্যালু নেই, কমিউনিটি পেয়ে পেয়ে এই জায়গায় এসেছি, নাহলে তোকে কে চিনতো, এরকম অনেক কথা, মানে খিল্লি সুরে বলা হয়েছে। ঠিক কথা, সত্যিই আমাকে কেউ চিনতো না, কারণ আমি এই জন্যে কাজই করতাম না, তো জানবে কি করে আমি কি কথা বলি। তো সেই জায়গায় আমি আবারও বলছি, বহু বহু লোক আমাকে সাপোর্ট করেছে, আর এই দিকের জন্য স্পেশালি আমাকে সাপোর্ট করেছে সুতপা, স্পেশালি আমাকে সাপোর্ট করেছে। তারপরে যেটা হয়েছে, হ্যাঁ, সৌমিদিও কিন্তু আমার অনেক ভিডিও দিয়েছে, কমিউনিটিতে দিয়েছে। সৌমিদির দ্বারাও কিন্তু আমি অনেকটা পরিচিতি পেয়েছি, এটাও সত্যি। 2 রকম। 3 নম্বর কথা হচ্ছে যে টিনা আমার একটা ভিডিও কমিউনিটিতে দিয়েছে, অতএব টিনার কমিউনিটি পোস্ট থেকেও কিছু কিছু লোক আমাকে দেখেছে। সৌমিদি অনেকবার কমিউনিটি পোস্ট দিয়েছে, সৌমিদির কমিউনিটি পোস্ট থেকেও অনেকে দেখেছে যে আমি টিনার পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করি। আর সুতপার ওখান থেকে, সুতপাকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করছিলাম তখন থেকেই দেওয়া শুরু করেছে, তো সেখান থেকেও কিছু কিছু লোকজন দেখেছে যে আমি সুতপার হয়ে পজিটিভ ভিডিও করি। তার মানে এই নয় যে আমি সুতপাকে নিয়ে সারা জীবন পজিটিভ ভিডিও করব বা পজিটিভ ভিডিও করে আসছি, না। আমি বহু ওর, আমার যেটাই মনে হয়েছে এই টপিকে কথা বলতে পারি, আমি বহুবার ওর সঙ্গে আমার এই টপিক আলাদা হয়েছে, আর আমি ওকে কন্টেন্ট করেছি, বহুবার করেছি। কারণ আমি নিজেকে মনে করি যে আমি একজন এমন ক্রিয়েটার, আমি সবাইকে নিয়ে কন্টেন্ট করতে পারি যদি আমার মনে হয়। আমার কাছে কোনো ছোট বড় ক্রিয়েটার নেই, আমার কাছে কোনো ভিউয়ার্স বলে আলাদা নেই। যে যেখানে বিতর্কিত মন্তব্য করবে আর আমার যদি সেটা চোখে পড়ে, ডেফিনেটলি আমি সেই কথাটা বলবো, মানে সেটা নিয়ে কথা বলবো। এটাই তো কন্ট্রোভার্সি, তাই না? তো যাই হোক, ভিউয়ার্সরা মানে ছাড়, ক্রিয়েটার মানে ধরা, তা নয়। বিতর্কিত মন্তব্য করলে তোমার দায় থাকবেই, আর সেইটার উপরে কথা সবাই বলতে পারবে। তো কেন এই কমিউনিটি নিয়ে কথা বলছি? কে একটা ভিডিও করেছে তারই বুইনের সম্বন্ধে, যে সে নাকি কমিউনিটি চেয়ে বেড়ায়। তার আগে শুও সেটা বলেছে যে ওর কাছে নাকি শুধু বলতো তোর যদি ভালো লাগে দিয়ে দিস, মানে ইনডাইরেক্টলি কমিউনিটি চেয়েছে। তো খেকিও সেটা বলেছে, হ্যাঁ এই কথাটা আমি পূর্ণ সহমত, আমার কাছে বহুবার চেয়েছে ওর কমিউনিটির লোক, ভালো কথা। কিন্তু পরন্তু আজকের টুনমমের একটা ভিডিও দেখে জানতে পারলাম যে এই যে আমাদের খেকি দিদি, তিনিও কিন্তু কমিউনিটি ভিখারি। হ্যাঁ, একদমই তাই, ঠিক কথা শুনছো, তিনিও কমিউনিটির ভিখারি। আরে ভাই, এরা নিজেরা যে জিনিসটা করে অন্য লোকের গলায় সেই ঘন্টাটা বাঁধতে যায়। কীরকম করে জানলাম যে টুনমম বলেছে যে যে বং জয়শ্রী, তার কাছে নাকি বহুবার এ বলেছিল যে ওই যে আমাদের চিঙ্কি দিদি যে ভিডিওগুলো করতে, ও প্লিজ একটু কমিউনিটিতে দিতে বলো না। তখন আমরা কিন্তু জানি যে এই আমাদের খেকির বুইনকে কিন্তু কমিউনিটি দিত চিঙ্কি, ঠিক আছে? তো সেই জন্য এ নাকি বং জয়শ্রীকে ডেকে বলেছে আমাকে একটু কমিউনিটিতে বলো না, ওই ভিডিওগুলোতে একদম রিচ পাচ্ছি না। তাহলে চিন্তা করেছো? তাহলে সবাই নাটকগুলো করে কমিউনিটি চায়, আর তারপরে দেখি তারাই এসে বড় বড় নাক করে বলে ও চেয়েছে, ও চেয়েছে, সে চেয়েছে, মানে সবাই চায়, সে শুধু সতী।
এটাই একটা দেখানো, মানে সত্যি মানে দ্যাট মিনস এসব চাওয়াচাই করে না। এ চারানা চুনা কমিউনিটিতে উঠে উঠে দুলে দুলে গেছে, ও চারানা চুনা, ও কি বলবো, ও হচ্ছে চারানা আটানা, মানে এরা না নিজেদেরকে বিশাল হনু, বিশাল বড় মাপের ক্রিয়েটার ভাবে, ঠিক আছে। এরা যে কি করে এই জায়গায় এসেছে তা কিন্তু জানে না। একটা সময় এরা নোংরা থেকে নোংরা অকথ্য ভাষায় গালাগালি দিয়ে একে অপরকে এই জায়গায় এসেছে। সাবস্ক্রাইবগুলো তো সেই সময় থেকে হয়েছে। এখন সব একদম নিজেদের বাকছাল উড়িয়ে এখন সব একদম অন্যরকম হয়ে গেছে একেবারে। তো সে যা পারে হোকগে যাক, আমার সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আমি এই কথাটা বহুবার বলেছি, কন্ট্রোভার্সি করতে গেলে কখনো গালি দিতে হয় না, কখনো বাজে কথা বলতে হয় না। পিন করে কথা বললেই সেটা কাজ হয়ে যায়, টু দ্য পয়েন্ট কথা বললেই সেটা কাজ হয়ে যায়, লোকের গায়ে চিরবির করবে, ঠিক আছে। তো হয়ে গেল। এত কেন নিজের মুখের ভাষা, নিজের ব্যবহার, নিজের ফ্যামিলিকে নষ্ট করব? কেন নষ্ট করব? তো অনেকে তো আবার বলতো যে নর্দমা পরিষ্কার করার জন্য নাকি নর্দমায় নেমে কাদা মাখতে হয়, তাই তারা নোংরা গালি দিয়েছে। হাস্যস্কর, ঠিক আছে। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু এই যে কমিউনিটি নিয়ে বড় বড় লেকচার ঝাড়া হচ্ছিল, আজকের এটা প্রমাণ হয়ে গেল যে সেই খেকি দিদিও কারোর না কারোর কাছে কমিউনিটি চেয়েছিল। তাহলে এই যে আমাদেরকে নিয়ে বলা কমিউনিটিতে উঠে উঠে এই হয়েছি, তো তোরাও তো উঠতে চেয়েছিলিস। ও তাহলে আঙুর ফল টক, উঠতে চেয়েছিলিস কিন্তু পাত্তা পাসনি, তাই জন্য অন্য লোকের কমিউনিটিতে উঠলেই তোদের গাত্রদাহ হয়, তাই তো? এটা বুঝতে পারলাম। তো যাই হোক, কিছু বলার নেই, এদেরকে যত বলবে ততটা হাস্যস্কর লাগবে। আর একটা কথা তোমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি, কিমার মতো বুদ্ধিমতী ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু দুজন নেই, মাথায় রেখো এটা। বহুবার আমি কথাটা বলেছি, এখনো বলছি। আর ভিউয়ার্সদের কিভাবে ধরে রাখতে হয় সেই কোয়ালিটি কিন্তু কিমার মধ্যে 100% আছে। আর এটাই চাই, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা কি, ভিউয়ার্সদের উপরেই আমাদের সমস্ত কিছু। সেই ভিউয়ার্সদের ধরে রাখার কন্ট্রোল যদি না থাকে তাহলে তো কোনো লাভ নেই। কোনো লাভ আছে? তো ভিউয়ার্সদের সঙ্গে আর্গু না করে কিভাবে কীভাবে ধরে রাখতে হবে সেটা জানতে হবে। আর সেটা কিন্তু একটা বিশাল বড় ক্ষমতা। এই জন্য আমার কিমাকে পছন্দ এই জায়গা থেকে, ঠিক আছে। তো যাই হোক, আরও একটা জিনিস এটা কিন্তু দেখলাম, সত্যি ও কিন্তু ভাইয়ের ব্যাপারগুলো কিন্তু কিচ্ছু বলছে না। হ্যাঁ, আমি জানি ঠিকই বাধা আছে, কিন্তু বলছে না। এটাও একটা গুড ফ্যাক্ট যে বলছে না, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো কেন বলছে না, বায়াসড কি আনবায়াসড সেটা বড় কথা নেই, কিন্তু বলছে না। ভিতরের খবর কিন্তু বলছে না, এটা কিন্তু গুড পয়েন্ট। তাতে কি হয়, নিজের জায়গাটা বলবুতে পেয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। ও যে বিশাল লজিক্যাল ভিডিও করে তা নয়, কিন্তু এই কিছু কিছু কোয়ালিটি কিন্তু ওর মধ্যে প্রচণ্ড রয়েছে। যাই হোক, এটা গেল। এইবার আসি সোনা দাদা বৌদিকে নিয়ে, যারা একটা ভিডিও করে ক্ষমা চেয়েছে অলরেডি, এবং ভিউয়ার্সদের কাছে ক্ষমা চেয়েছে যে ভাই আমরা যেভাবে কথা বলেছি, যে ওয়ে অফ টকিংয়ে, এটা আমাদের বলা উচিত হয়নি। তোমরা আমাদেরকে একরকমভাবে দেখে এসেছো, এখন অন্যরকমভাবে দেখছো, যেটা তোমরা অ্যাকসেপ্ট করতে পারছো না। এইটার জন্য অবশ্যই আমার মনে হয় যে সোনা দাদা বৌদির যে রিয়েলাইজেশন হয়েছে এটা খুব ভালো হয়েছে। কথাটা হচ্ছে, দেখুন আমাদের বেসটাই ভিউয়ার্স বেস। তো সেই ভিউয়ার্সদেরকে আমরা যেভাবে দেখাবো তারা সেভাবে দেখে আসবে। তো আমাদের প্রেজেন্টেশনটা যেভাবে, সেইভাবেই কিন্তু তারা আমাদেরকে চিনে আসবে। তাই সেই প্রেজেন্টেশন কখনোই অন্যরকম করলে তারা অ্যাকসেপ্ট করতে পারবে না। তো ভিউয়ার্সদের কথা মাথায় রেখেই কিন্তু কাজটা করতে হবে। তো যাই হোক, ভিউয়ার্সদের ক্ষমতা ভিউয়ার্সরা দেখিয়ে দিল। ভিউয়ার্সরা অবজেকশন করায় ব্লগারকে এসে কিন্তু ক্ষমা প্রার্থী হতে হয়েছে। দ্যাটস দ্য স্পিরিট, ঠিক আছে। যে ভিউয়ার্সদের ক্ষমতাটা কতটা, কিভাবে তারা একটা মানুষকে দিয়ে মানে ক্ষমা পর্যন্ত চাওয়াতে পারে, কিন্তু সেটা ভিউয়ার্সরা দেখিয়ে দিল। তো এইখানে ভিউয়ার্সদেরই জয়, আমি তো মনে করি এটাই। না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঝড় তুলেছে, সব ঠিক আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করেছে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে আমার কখনোই কোনো কিছু বলার থাকে না, কারণ যারা কন্টেন্ট করে তাদের নিয়ে তো কিছু বলার নেই। তারা সবাই কন্টেন্ট করেছে, ভালোবেসে করুক, খারাপ বেশে করুক, প্রতিবাদী হয়ে করুক, যাই হোক কন্টেন্ট করেছে, এবং সেখানে তারা মনিটাইজ অন করে করেছে, মানে পয়সাটা তাদের কাছে ফ্যাক্ট, তাই কন্টেন্ট করেছে। প্রতিবাদটাও কিন্তু সেটা কন্টেন্ট করবার জন্য, কিন্তু ভিউয়ার্সরা তো তা নয়। তো ভিউয়ার্সরা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আপনাদের আমরা এইভাবে অ্যাকসেপ্ট করব না। তাই বাধ্য হয়ে ভিউয়ার্সদের জন্য তাদেরকে কিন্তু ক্ষমা চাইতে হয়েছে।
ব্যাস, আর কিছু বলা নেই। এই ভিডিওটায় অনেক কিছু বলে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।